শরতের অপেক্ষায় বৃষ্টি ভেজা দুপুরটার আজ ভীষণই মুখ ভার। প্রকৃতির অভিমানগুলো যেন কোনোভাবে জীবজগতের উপর প্রতিশোধ নিচ্ছে। অষ্টম শ্রেণীর চতুর্থ ক্লাসটা শুরু হওয়ার পরপরই নিস্তব্ধ হয়ে যায় গোটা ক্লাসরুমটা। অভ্যাস মতো অনিল স্যার ব্ল্যাকবোর্ড মুছে তারিখ লিখছেন, আর থার্ড বেঞ্চের কোণে বসে থাকা প্রবীরের চোখ জানলার বাইরে সেই কদম গাছের পাতার ডগা বেয়ে গড়িয়ে পড়া জলের ফোঁটা গুনছে। মনটা আজ একদমই ভালো নেই প্রবীরের, কারণ তার বন্ধু রাজু টানা 3 দিন ধরে স্কুলে আসেনি। তাদের এই বন্ধুত্ব ছিল কিছুটা পাঁচমিশালি তরকারির মতো, কখনো হিংসা, কখনো আফসোস, কখনো বা উৎসাহের, আবার কখনো তা ছিল অভিমানেরও। সব মিলিয়েই ওদের ধারাবাহিক স্কুল জীবনের এই প্রাণের বন্ধুত্ব। গত 3 দিন ধরে সে কেন যে স্কুলে একটানা আসছে না কে জানে। রাজুর এই দীর্ঘ অকারণ ছুটি নেওয়া প্রবীরের কাছে ছিল একটু অস্বাভাবিক। সে তার বাবার ফোন থেকে গত 2 দিন সন্ধেবেলা যতবারই ফোন করেছে, উত্তরে রাজুর মা মানে কাকিমা বলেছেন, রাজুর শরীরটা খুব একটা ভালো নেই, তুমি পারলে একবার এসো বাবা, তুমি আসলেও খুশি হবে। আজ তাই প্রবীরের অপেক্ষা শুধু ছুটির ঘন্টার। ছুটির পর সে সাইকেল নিয়ে যাবে পালপাড়ায় রাজুর বাড়িতে। ওর বাড়িটা ছিল স্কুল থেকে প্রায় 25 মিনিট সাইকেলে, বাইপাস ধরে প্রায় 15 মিনিট, তারপরে মুন্ডুমারি মোড়ের সেই বুড়ো বটগাছতলা, ওখান থেকে ডান দিকে সেই কাঁচা পাকা ইটের রাস্তা ধরে রাজুর বাড়ি। বাড়িতে প্রবীর আজ বলেই এসেছে সে আজ যাবে ছুটির পর রাজুর বাড়িতে। তাই প্রবীরের মা রাজুর শরীর খারাপ শুনে কিছু আপেল, বেদানা, নাশপাতি প্রবীরের স্কুল ব্যাগে পাঠিয়ে দিয়েছে। বিকেলের ঘন্টা বাজার অপেক্ষাটা আজ যেন শেষই হতে চাইছিল না। ক্লাসের ভিতর ছেলেদের গুঞ্জন, জানলার কাছে ঝাপটা মারা জলের ফোঁটা, আর স্যারের একঘেয়ে অঙ্কের ব্যাখ্যা, সবকিছু মিলিয়েই প্রবীরের মাথা আরো ভারী হয়ে উঠেছিল। তার বুকের ভিতর শুধু একটাই তাগিদ, ছুটি হলেই সাইকেলে চেপে পালপাড়ায় ছুটবে সে। রাজু 3 দিন হলো স্কুলে নেই, আগে এমনটা হয়নি কখনো। 2 দিন ফোন করেও শুধু একই উত্তর পেয়েছে সে, রাজুর শরীর ভালো নেই গো বাবা, তুমি যদি একবার আসতে। কাকিমার গলায় যেন কেমন একটা অনুনয় সুর ছিল, কিন্তু সেই সুরের আড়ালে কি যেন একটা গোপন চাপা ভাবও টের পেয়েছিল প্রবীর। ছুটি হতেই ব্যাগ কাঁধে নিয়ে সাইকেলে উঠে পড়ল সে। পিঠে চাপানো ব্যাগের ভিতরে রাখা আপেল, বেদানার ঠান্ডা স্পর্শ তাকে মনে করিয়ে দিল তার মায়ের কথা। তুই গিয়ে দেখে আয় ওর মা আর রাজু কি অবস্থায় আছে, ওদের কি কোনো সাহায্যের দরকার? স্কুল থেকে বাইপাসের রাস্তাটা খুব একটা জমজমাট ছিল না। বিকেলের ভিজে আলোয় গাড়ির চাকা থেকে ছিটকে ওঠা কাদামাটির ফোঁটা আর রাস্তার 2 পাশে ছড়িয়ে থাকা ফণি মনসার ঝোপঝাড় সব কিছুকেই যেন আরও নির্জন করে তুলেছিল। এক সময় যখন সে মুন্ডুমারি মোড়ে পৌঁছালো, অনুভব করলো চারপাশটা যেন কেমন এক গুমুট নিস্তব্ধতায় ছড়িয়ে আছে। মোড়ের বুড়ো বটগাছটা বহুদিন ধরে দাঁড়িয়ে আছে। ছোটবেলায় শুনেছিল এখানে নাকি এক বৃদ্ধ আত্মহত্যা করেছিল, সেই জন্যই সন্ধ্যের পর খুব কম মানুষ এ পথে আসে। তবে বিকেলটা তখনও ফিকে আলোয় ঢাকা ছিল। বটগাছটার তলায় এসে দাঁড়াতেই কানে এলো এক অদ্ভুত শব্দ। মনে হলো কেউ যেন খুব নিচু স্বরে কথা বলছে, কিন্তু চারপাশে কেউই নেই। শুধু ভিজে পাতার ফাঁক দিয়ে ঝরে পড়া জলবিন্দুরা একটানা টুপটাপ শব্দ করছে। সাইকেলের প্যাডেলে চাপ বাড়িয়ে এগিয়ে চলল প্রবীর। এগিয়ে গেল কাঁচা পাকা ইটের রাস্তার দিকে। রাস্তাটা আঁকাবাঁকা হয়ে এগিয়ে চলেছে। পাশে ঝোপের ফাঁক থেকে ভেজা মাটির গন্ধ বেরোচ্ছে। দূরে দিগন্তের ওপারে আকাশ কালো হয়ে আসছে, হয়তো আবার বৃষ্টি নামবে। প্রায় 25 মিনিটের এই ভিজে যাত্রার পর অবশেষে সে পৌঁছালো পালপাড়ায় রাজুর বাড়ি। বাড়িটা সাধারণত গ্রামীণ, দোতলা, লাল ইটের দেওয়ালে স্যাঁতস্যাঁতে দাগ, জানলার কাঠের পুরনো রং প্রায় উঠেই গেছে। বারান্দায় ভিজে কাপড় ঝোলানো, ওগুলো বাতাসে দুলে অদ্ভুত রকমের ছায়া ফেলেছিল। প্রবীর দাঁড়াতেই
দরজা খুলে বেরিয়ে এলেন রাজুর মা। চোখের কোণে কালি, মুখটা একটু ফ্যাকাশে, কিন্তু ঠোঁটে এক চিলতে অদ্ভুত হাসি ছিল। আরে প্রবীর, এসেছো বাবা। রাজু তোমাকে দেখে খুব খুশি হবে। প্রবীর অবাক হয়ে ভিতরে ঢুকলো। ঘরের ভিতরটা অদ্ভুত একটু নীরব ধরনের ছিল। কেবল দেওয়ালের ঘড়িটার টিকটিক শব্দ কানে বাজছিল। মেঝেতে স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন অনেক দিন ধরে ঘরে রোদ ঢোকেনি। রাজুর মায়ের গলায় শুনল আবার, তুমি এসে ভালোই করেছো বাবা। রাতটা থেকেই যাও, আমি তোমার বাড়িতে ফোন করে দিচ্ছি। প্রবীর একটু যেন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। রাতটা থেকে যাওয়া, ওর তো সেরকম কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু চোখে মুখে কাকিমার এমন একটা চাপা আবেদন ছড়িয়েছিল যে সে না করতে পারছিল না। রাজু কোথায় কাকিমা? এই প্রশ্নটা গলার মধ্যে এসে আটকে গেল প্রবীরের। কারণ সে অনুভব করল ঘরের ভিতরে যেন কিছু একটা নড়ছে, যদিও চোখে পড়ছে না তার। রাজুর মা দরজা খুলে নরম গলায় বললেন, রাজু ভেতরে আছে বাবা, ঘুমোচ্ছে। অনেক দিন ধরেই ওর জ্বরটা যাচ্ছে আসছে। এটা শুনে প্রবীর রাজুর ঘরে ঢোকার প্রস্তুতি নিল। ঘরে ঢুকতেই প্রথমেই তার চোখে পড়ল মশারির ভিতর চাদর ঢাকা একটা চেহারা। আলো আঁধারির মধ্যে বোঝা যাচ্ছিল কেউ একটা শুয়ে আছে, কিন্তু যতই সে তাকাচ্ছিল ততই মনে হচ্ছিল কিছু ব্যাপারটা গণ্ডগোলের। মানুষের ঘুমন্ত শরীরের মতো ওঠানামা করছে না বুক, শ্বাস প্রশ্বাসের সেই স্বাভাবিক ওঠানামা অনুপস্থিত। তবুও মশারির ভিতর থেকে যেন একটা শো শো শব্দ ভেসে আসছিল, যেন যান্ত্রিক নিঃশ্বাস। প্রবীরের কিছুটা অদ্ভুত লাগলো। রাজুর মা শান্ত স্বরে বললেন, তুমি এখন দেখো না, জ্বর আবার বেড়ে যাবে না হলে। তুমি বসো, আমি খাবার আনি। ঘরটা ছিল অদ্ভুত নিস্তব্ধ। দেওয়ালে ঝুলে থাকা ঘড়ির পেন্ডুলামটা টিকটিক শব্দ করে সময় বয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। টেবিলের উপর রাজুর স্কুলের খাতাটা খোলা। হঠাৎ প্রবীরের চোখ পড়ল পাতার উপর। প্রথমে মনে হলো আঁকিবুকি, কিন্তু না, ভালো করে তাকাতেই সে হঠাৎ চমকে উঠল। পুরো পাতাটায় ভরা একটাই শব্দে, পেন্সিল দিয়ে গাঢ় করে লেখা, এখানে, এখানে, এখানে। একটার পর একটা একই শব্দ একেবারে বিকৃত লেখনীতে লেখা, যেন হাত কাঁপতে কাঁপতে কেউ জোর করে লিখেছে। প্রবীরের এই ব্যাপারগুলো খুবই অস্বাভাবিক মনে হচ্ছিল। শুধু তাই নয়, রাজুর এরকম অস্বাভাবিক অভ্যাসগুলোর সঙ্গে সে কখনোই পরিচিত ছিল না। তবে কি এগুলো কোনো বাচ্চার কাজ? হতেই পারে। এমন সময় টেবিলের পাশে রাখা লণ্ঠনটা হঠাৎ নিজে থেকেই জ্বলে উঠল। না, কেউ তো হাত দেয়নি। রাজুর মা তো এখন রান্নাঘরে। তবুও হলুদ আলোটা হঠাৎ করে ঘরের অন্ধকার ফুঁড়ে জ্বলে উঠল। আশ্চর্য তো। প্রবীর ঘামতে শুরু করলো। মাথার ভিতরটা ঘুরতে লাগলো তার। আমি কি ভুল দেখছি তবে? রাত নামতেই রাজুর মা খেতে ডাকলেন। ছোট্ট কাঠের টেবিলে ভাত, ডাল, ডিম ভাজা রাখা। প্রবীর খেতে বসল। সেই মুহূর্তেই সে শুনতে পেল রাজুর মা রান্নাঘরের দিকে তাকিয়ে কি যেন বলছেন। রাজু, তোর জন্য আলাদা করে খাবার তুলে রেখেছি। বেশি তো তুই খাসি না, খেয়ে নিস। প্রবীর চমকে তাকালো। রাজু তো এখানে নেই, তাহলে কাকে উদ্দেশ্য করে বলছে? তবুও তার কণ্ঠে এমন স্বাভাবিকতা যেন সত্যিই রাজু পাশে বসে আছে। প্রবীর কিছু বলতে গিয়েও থমকে গেল। লক্ষ্য করল রান্নাঘরের দরজার ভেজা কাঠে স্পষ্ট হাতের ছাপ, কাদার মতো দাগ, যেটা এখনো টপ টপ করে গড়াচ্ছে। খাওয়া শেষ করে সে বারান্দায় এসে দাঁড়ালো। বাইরে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। হঠাৎ সে খেয়াল করল উঠোনের ভিজে মাটির উপর থেকে কারো হাঁটার দাগ বাড়ির ভিতরের দিকে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। কিন্তু সেই দাগের সঙ্গে কারো উপস্থিতি নেই। প্রবীর এবার তার স্বাভাবিকতা হারালো এবং তার ঘাড় বেয়ে নেমে এলো ঠান্ডা বরফের ফোঁটা। এসব কি দেখছে সে? সবই কি চোখের ভুল নাকি স্বপ্ন?
এরকম আলো আধারি কৌতূহলী প্রশ্ন নিয়ে নেমে এলো রাত। রাতে শোয়ার সময় রাজুর মা বললেন, তুমি রাজুর ঘরেই শুয়ে পড়ো, ও খুব খুশি হবে বাবা। প্রবীর রাজুর বিছানায় শুয়ে পড়ল। অদ্ভুত এক ঠান্ডা ভাব তার গায়ে জড়িয়ে ধরল। জানলার বাইরে বৃষ্টির শব্দ হঠাৎ থেমে গেল। ঠিক যেন মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে প্রকৃতির মুখ চেপে ধরেছে। হঠাৎ সে অনুভব করল কেউ তার বালিশের নিচ থেকে আস্তে আস্তে কাপড়টা টানছে। প্রবীর ধরপড়িয়ে উঠে বসল। লণ্ঠনের আলো বাড়িয়ে চারদিকে তাকিয়ে দেখল, না, কেউ তো নেই। ঘামে ভেজা শরীর নিয়ে আবার সে শুয়ে পড়ল। তারপর গভীর রাতে হঠাৎ কানে এলো এক অদ্ভুত ফিসফিস করা আওয়াজ। ঘরের ভিতরের অন্ধকার কোণ থেকে আসছিল শব্দটা। তুমি এলে ভালোই হলো, এখন আর কিন্তু যেতে দেব না তোমায়। প্রবীরের দম আটকে গেল প্রায়। মশারির ভিতরে তাকাতেই দেখল বিছানার উপর কেউই নেই। চাদরের উপর কেবল ভিজে এক লম্বা দাগ, যেন বিছানার উপর কেউ ভিজে শরীর নিয়ে শুয়েছিল। আর ঠিক এইমাত্র উঠে দাঁড়িয়ে অদৃশ্য হয়ে গেল। সেই রাতের ভয়ঙ্কর নিস্তব্ধতায় প্রবীর চোখ বন্ধ করতে পারছিল না। ফিসফিস আওয়াজ, মশারির ভিতরের ভিজে দাগ, বালিশের নিচ থেকে অদৃশ্য হাতের টান, সবকিছু তাকে এক অদ্ভুত গোলকধাঁধার মধ্যে আটকে রেখেছিল। ঠিক তখনই হঠাৎ করে জানলা দিয়ে আসা বিদ্যুৎ চমকানির আলোয় সে দেখল এক ভয়ঙ্কর কালো ছায়ামূর্তি। ছায়াটা যেন ধীরে ধীরে খুবই পরিচিত মানুষের অবয়ব নিচ্ছে। প্রবীর স্পষ্টই দেখতে পাচ্ছে সেটা রাজু নয়, বরং সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে আছে। তার ঠান্ডা ঠোঁট দুটো নড়ছে, কিন্তু গলায় কোনো শব্দ নেই। তবু চোখ দুটো জলে ভিজে কাঁপছে। প্রবীর বিছানা থেকে উঠে দাঁড়াতেই কানে এলো ফিসফিস করা এক শব্দ, তুই কেন এলি এখানে? তোর তো আর আসার কথা নয়। প্রবীর ভয়ে কেঁপে উঠল। সে বলতে চাইল, রাজু, আমি তোকে দেখতে এসেছি রে, তুই তো 3 দিন ধরে স্কুলে আসছিস না তাই। কিন্তু কথা শেষ করার আগেই লণ্ঠনের আলো নিভে গেল। চারপাশটা এক অদ্ভুত অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের ভিতরে প্রবীর স্পষ্ট দেখতে পেল নিজের সাইকেলের ব্রেকের চিৎকার, পাবলিক বাসটার হর্নের কর্কশ আওয়াজ, পরিশেষে শক্ত পিচ রাস্তায় পড়ে থাকা শরীরের থেকে আঙুল নড়ার অন্তিম দৃশ্য। তার বুকের ভিতর কেঁপে উঠল সেই স্মৃতি। না, এটা স্মৃতি নয়, এ যেন সেই মুহূর্ত যেটা সে কখনোই মনে করতে পারেনি। হঠাৎ চোখের সামনে দৃশ্যটা বদলে গেল। সে দেখল ভিজে বাইপাসের উপর একটা সাইকেল উল্টে পড়ে আছে। চাকার স্পোক ভেঙে গিয়েছে। ছড়িয়ে আছে তার মায়ের দেওয়া বেদানা আপেল, খাতা, বই। আর রাস্তার মাঝখানে কেমন বিভৎস রক্ত মাংসের দলা পাকানো এক দেহ, তার নিজের দেহ। প্রবীর হাঁটু কেঁপে মাটিতে বসে পড়ল। বুক ফেটে গেল আতঙ্কে। তাহলে এই যে সে রাজুর বাড়ি এসেছে, মশারির আড়ালে অদ্ভুত দেহ দেখেছে, লণ্ঠন জ্বলে উঠতে দেখেছে, সবই কি তার মৃত্যুর পরের অভিজ্ঞতা? ঠিক তখনই অন্ধকারের ভিতর থেকে রাজুর মায়ের কণ্ঠ ভেসে এলো, বাবা, তুই তো আর বেঁচেই নেই, তবে তুই কেন এলি? প্রবীরের মাথার ভিতর ঝড় বয়ে গেল। আর কোনো শব্দ বেরোলো না তার গলা থেকে। পরের দিন সকালে পালপাড়ার বাড়িতে রাজুর মা কাঁদতে কাঁদতে ঘুম ভাঙালেন রাজুকে। ওরে রে বাবা, ওঠ, এই ভীষণ খারাপ খবরটা কিভাবে বলি তোকে? রাজু অসুস্থ শরীরে কোনো মতে বিছানায় উঠে বসে চোখ মুছল। কি হয়েছে মা? প্রবীর তো কাল এসেছিল, ওর সঙ্গে আমি। কথাটা শেষ করার আগেই বাইরে থেকে শোরগোল ভেসে এলো। পাড়ার মানুষ চিৎকার করছে, বাইপাসে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরে বাবা, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে, কাল বিকালেই নাকি বাসে চাপা পড়ে মারা গেছে। ও ও ও ও তো আমাদের স্কুলের প্রবীর গো। রাজুর বুকের ভিতরটা জমাট বাঁধা রক্তের মতো ভারী হয়ে উঠল। সে দৌড়ে বেরোলো আর রাস্তার মোড়ে গিয়ে স্পষ্ট দেখল রক্তমাখা পোশাক, ভাঙা সাইকেল আর তার প্রিয় বন্ধুর নিথর দেহ, যে কিনা তার শরীর ভালো করার জন্য সঙ্গে নিয়ে আসছিল মায়ের দেওয়া ফল। রাজুর অসুস্থ শরীর কাঁপতে লাগলো, চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে থাকলো। তার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো একটাই প্রশ্ন, তাহলে কাল রাতে যে আমার সঙ্গী ছিল
মশারির আড়ালে যে ভিজে শরীরটা আমি টের পাচ্ছিলাম, সেটা কে তবে? রাজুর গলা দিয়ে বেরোনো হাহাকার, বুক ফাটা কান্নার প্রতিধ্বনির সাক্ষী হয়ে এভাবেই দাঁড়িয়ে রইল শুধু কেবল মুন্ডুমারির বুড়ো বটগাছতলা।